হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। যাই হোক, তাহলে আজকে তোমাদের সামনে আবার হাজির হয়েছি আমাদের প্রিয় লজিক নিয়ে। যাই হোক, তার আমরা আগের দিন যা ক্লাস, তার পরবর্তী থেকে আবার ক্লাস শুরু করব। তার আগে আমাদের এলিট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তাহলে এসো, আজকে আমরা তোমাদের সঙ্গে কিছু আলোচনা করে নিই দর্শনের লজিক বিষয় নিয়ে। তাহলে আমরা আগের দিন যা ক্লাস করেছিলাম, যা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের অমাধ্যম অনুমান। তার মধ্যে যে অন্তর্ভুক্ত ছিল আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর আজকে নতুন একটা অধ্যায়, নতুন একটা চ্যাপ্টার শুরু করব, যেটা তোমাদের এই সেমিস্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা যদি কেউ শিখে নিতে পারো তাহলে তোমাদের পুরো লজিকটাই আয়ত্তে চলে আসবে। এটা শিখা মানে দর্শন পুরো শিখে নেওয়া। এটা সবচাইতে একটা গুরুত্বপূর্ণ লজিক এবং অধ্যায়। আর এই অধ্যায়টা বা এই লজিক গুলো যদি তোমরা অর্জন করে নিতে পারো, আর অবশ্যই অর্জন করবে, যদি অর্জন করে নাও তাহলে তোমাদের এই সেমিস্টার তো বটেই, তবে উচ্চ মাধ্যমিকের যে ফোর্থ সেমিস্টার হবে, সেই ফোর্থ সেমিস্টারের তোমাদের সবটাই কাজে লাগবে। এই অধ্যায়টা পুরোপুরি কিন্তু ওই সেমিস্টারের পুরো কাজে লাগবে। তখন তোমাদের খুব সহজেই বিষয়গুলো আয়ত্ত করবে। তাহলে যেটা কথা হচ্ছে যে এই অধ্যায়টা যেটা শুরু করব, সেই অধ্যায়টা তোমরা খুব সুন্দরভাবে, সহজভাবে শেখার চেষ্টা করো। আর আমি তোমাদেরকে ধরে ধরে সহজভাবে, সুন্দরভাবে আলোচনা করব, দেখাবো লজিক্যালি পার্টগুলো কিভাবে করতে হয়। এটা খুব মনোযোগ সহকারে তোমরা শোনার চেষ্টা করো। ঠিক আছে? তাহলে চলো, তাহলে আজকের আলোচ্য বিষয় আমরা শুরু করি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। দেখো, আজকে আমরা করব নিরপেক্ষ ন্যায়। তার মধ্যে কি আছে? মূর্তি, সংস্থান এবং বৈধতা বিচার। এটা হচ্ছে আমাদের অধ্যায় 6 বা 6 অধ্যায় এটা। এরপরে আর একটা অধ্যায় আছে, দিয়ে আমাদের এই পার্ট 1 পুরো কমপ্লিট হয়ে যাবে। তা আমরা এই নিরপেক্ষ ন্যায়টিকে আমরা 3টি ক্লাসে আলোচনা করব। 3টি ক্লাসের মাধ্যমে পুরো অধ্যায়টা আমরা শেষ করব। প্রথম ক্লাসে কি রাখবো? প্রথম ক্লাসে রাখবো এর সম্পর্কে আলোচনা, এর প্রকৃতি কি, বৈশিষ্ট্য কি, উদাহরণ কাকে বলে, কয় প্রকার, এই সব নিয়ে আমরা ডিসকাস করব। অর্থাৎ থিওরিক্যাল বেস। এই থিওরিক্যাল বেস গুলো যদি না জানি তাহলে আমাদের লজিক করতে প্রবলেম হবে। তাই লজিক করতে যেন প্রবলেম না হয়, সেই জন্য আজকে প্রথম ক্লাসে রেখেছি আমি থিওরিক্যাল আলোচনা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট নলেজ, যেগুলো আমরা সহজভাবে, সুন্দরভাবে তোমাদের সামনে আলোচনা করব। দেখবে এই থিওরিক্যাল ব্যাপারগুলো বা তাত্ত্বিক দিকগুলো তোমরা যদি সুন্দরভাবে মনোযোগ দিয়ে শোনো বা দেখো, তাহলে আমি বলছি কোনো প্রবলেম হবে না। সুন্দরভাবে, লজিক্যালি ভাবে আমরা সুন্দরভাবে আলোচনা করে নেব। ঠিক আছে? তার আমরা 3টে পার্ট শেষ করব। প্রথম পার্টে তাত্ত্বিক আলোচনা, তারপরের পার্টে আলোচনা করব আমরা যে সেটা নিরপেক্ষ ন্যায় যে বিভিন্ন সংক্ষিপ্ত ন্যায়, তার প্রকারভেদ, তার বিভিন্ন দোষ আছে, সেই দোষগুলো আলোচনা। আর থার্ড পার্টে আলোচনা করব আমরা যে নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার। এই বৈধতা বিচার, এখান থেকে প্রশ্ন অবশ্যই দেবে, তার সঙ্গে তাত্ত্বিক এই প্রশ্ন থেকে অবশ্যই দেবে। তো এখান থেকে প্রশ্ন অবশ্যই একটা বড় প্রশ্ন পাবে, তার সঙ্গে শর্ত আছেই। তাহলে চলো,
তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি এবং আলোচনা শুরু করি। আরেকটা কথা যে আমাদের যে আজকে আলোচনা করব তোমাদের সামনে তোমরা সমস্ত আলোচনার যে বিষয়বস্তু পিডিএফ আকারে নোট তোমরা সমস্ত পেয়ে যাবে আমাদের এলিট অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে। যারা এখনো এলিট অ্যাপটি ডাউনলোড করনি তারা আগে অবশ্যই প্লে স্টোর থেকে বা আমাদের এই ক্লাসের নিচে ডেসক্রিপটিভ লিংক আছে ওখানে লিংক দেওয়া আছে সেই লিংক থেকে তোমরা আগে এলিট অ্যাপটি ডাউনলোড করো। ওখানে ডাউনলোড করলেই তোমরা সমস্ত নোট ভিডিও রেকর্ডিং ভিডিও সমস্ত কিছু তোমরা বিনামূল্যে পেয়ে যাবে। চলো তাহলে আজকে আমরা ক্লাস আলোচনা শুরু করি। দেখো আজকে প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিরপেক্ষ ন্যায়। বললাম তো নিরপেক্ষ ন্যায় কিভাবে এলো, কোথা থেকে এলো? দেখো আমি যদি একটু পূর্বে যাই যে যুক্তি বা অনুমান বা যুক্তি বা অনুমানকে আমরা কোন ভাগে ভাগ করেছিলাম? দুভাগে ভাগ করেছিলাম। একটা অবরোহ যুক্তি বা অনুমান, আরোহ যুক্তি বা অনুমান। এই আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে অবরোহ যুক্তি বা অনুমানের কটি ভাগ দেখেছিলাম? দুটি ভাগ দেখেছিলাম। একটা হচ্ছে অমাধ্যম অনুমান আর একটা হচ্ছে মাধ্যম অনুমান। তা আমাদের অমাধ্যম অনুমানের যে পঞ্চম অধ্যায়ের গুলো ছিল সবগুলো আলোচনা করেছিলাম, আবর্তন বিবর্তন সমাবর্তন এগুলো। তো আজকে আলোচনা করব মাধ্যম অনুমানের। আমাদের যে মাধ্যম যে অনুমান সেই মাধ্যম অনুমান থেকেই আজকে আমাদের আলোচ্য বিষয়। কেননা ওই মাধ্যম অনুমানের মধ্যে অন্তর্ভুক্ত একটা হলো আমাদের নিরপেক্ষ ন্যায়। ঠিক আছে, তার আমরা জানবো যে মাধ্যম অনুমান, এই যে অমাধ্যম আর মাধ্যম, এটা অলরেডি আমরা এই ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে এখন আমরা আলোচনা করব ওই মাধ্যম অনুমান, তার মধ্যে অন্তর্ভুক্ত হলো নিরপেক্ষ ন্যায়। তাহলে আমাদের জানবো যে মাধ্যম অনুমান জিনিসটা কি। আগে ক্লাসে হালকা বলেছিলাম যে যে অনুমানে দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকেই বলবো আমরা মাধ্যম অনুমান। আর এই মাধ্যম অনুমান থেকেই তার মধ্যে অন্তর্ভুক্তই একটা অংশ হলো নিরপেক্ষ ন্যায়। ঠিক আছে, এছাড়াও আরো আছে। যদি আমরা এই মাধ্যম অনুমানকে দেখি সাধারণত আমরা দুটি দেখতে পাই দিক। একটা হচ্ছে দেখি যে এই ন্যায় দিক থেকে দেখতে গেলে দুটি পাই, একটা হচ্ছে মিশ্র ন্যায় আর একটা হচ্ছে অমিশ্র ন্যায়। সাধারণত যদি ন্যায় বা অনুমান যে দেখতে যাই তাহলে দুই দেখতে পাই আমরা, একটা হচ্ছে মিশ্র ন্যায় বা অনুমান আর একটা হচ্ছে অমিশ্র ন্যায় বা অনুমান। তো এই মিশ্র মানে কি? মিশ্র মানে কি? মিশিয়ে, ডাল চাল খিচুড়ি মিশিয়ে না, এগুলো মিক্সড। আর শুধু ভাত, শুধু চাল শুধু ভাত থাকে, মিক্স না। তার মানে দেখো মিশ্র মানে কি যে অনেকগুলো একসঙ্গে মিক্স, বিভিন্ন জিনিস আছে। আর অমিশ্র মানে মিশছে না, একরকম হলে একরকমই হবে। বই তো বই, খাতা তো খাতা, পেন্সিল তো পেন্সিল, একরকমই। আর বই খাতা পেন্সিল এগুলো কি বলা হয়? মিশ্র। তার মানে একটা পাচ্ছি মিশ্র, একটা পাচ্ছি অমিশ্র। তার মানে এইটুকু বুঝতে পারছি যে মিশ্র মানে ধরো এ এ এ, এই যে দেখো তিনটাই কি এ বচন। মানে মনে রাখবে যে যখন দেখবে সবগুলোই নিরপেক্ষ বচন বা সবগুলোই সাপেক্ষ বচন তখন সেগুলো হয়ে যাবে আমাদের কি অমিশ্র। মিশিয়ে নয়, সবই নিরপেক্ষ সবই সাপেক্ষ, তখন সেটা কি হয়ে যাবে? অমিশ্র। আর মিশ্র মানে কি? সাপেক্ষ নেবে নিরপেক্ষ নেবে, মানে সাপেক্ষ কিছু বচন নিল নিরপেক্ষ কিছু বচন নিল, এই দুটোকে মিলিয়ে একটা অনুমান তৈরি করলো, তখন সেটা হয়ে গেল আমাদের মিশ্র অনুমান বা ন্যায়। তাহলে আমাদের যে আলোচ্য বিষয় অমাধ্যমের একটা নিরপেক্ষ ন্যায়, এটা হলো আমাদের অমিশ্র নিরপেক্ষ ন্যায়। তাহলে একদম দেখতে পেলাম যে মিশ্র কিন্তু বলবো না, কি বলবো? অমিশ্র, যেটা সেটাই হলো নিরপেক্ষ ন্যায়। তার মানে এটাও বুঝতে পারছি
কি এর মধ্যে কোনো মিশিয়ে নেই, সবগুলোই একই রকম, কিন্তু সবগুলো একই রকম কি? মনে রেখো যে এই যে নিরপেক্ষ, তার মানে নিরপেক্ষ বচন। আমরা আগে ফার্স্ট ক্লাস আলোচনা করেছিলাম, সেকেন্ড ক্লাসে দেখবে যে নিরপেক্ষ কত বচন? 4টি, এ, ই, আই আর ও। এই 4 প্রকার নিরপেক্ষ বচন। এই 4 প্রকার নিরপেক্ষ বচন টোটাল আছে, আর নেই। আর এই 4 প্রকারের মধ্যে যে কোনো 3টিকে নিয়ে যে অনুমান হবে তাকেই বলবো আমরা নিরপেক্ষ। এটা একটা অ্যাঙ্গেল। তাহলে এক কথায় দেখো তো সহজ ভাষায় বলা যায় কিনা যে ন্যায় অনুমানের 3টি বচনই নিরপেক্ষ বচন, যে ন্যায় অনুমানের 3টি বচনই নিরপেক্ষ বচন, তাকে কি বলা হয়? নিরপেক্ষ ন্যায়। এটা একটা বলা যায়। আর এক দিক থেকে বলা যাবে যে ন্যায় অনুমানে 2টি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে মিশ্রিত হয়, তবে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপকতর হবে না, সেই অনুমানকেই বলবো আমরা নিরপেক্ষ ন্যায়। অনেক অ্যাঙ্গেল থেকে বলা যাবে বিরোধ, তবে সহজ বাংলা ভাষায় মনে রাখবে যে ন্যায় অনুমানের 3টি বচনই নিরপেক্ষ বচন, তাকেই বলবো আমরা নিরপেক্ষ ন্যায়। ঠিক আছে, চলো একটু দেখে নিই এবার কি বিষয় লেখা আছে। দেখো নিরপেক্ষ ন্যায়ের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি 2 রকম ভাবে। দেখো যে অবরোহমূলক মাধ্যম অনুমানের 2টি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপকতর হয় না, তাকে নিরপেক্ষ ন্যায় বা ন্যায় অনুমান বলে। দেখো এখানে বুঝতে হবে নিরপেক্ষ ন্যায় নিশ্চয় একটা অবরোহ, নিরপেক্ষ নিশ্চয় একটা মাধ্যম, এবং সেটি অনিবার্য নিশ্চিত হয়, অনিবার্য নিশ্চিত হয়, সেটা কি হবে না? বেশি ব্যাপকতর হয় না, তাই না? তার মানে আমরা বুঝবো যে নিরপেক্ষ ন্যায় অবরোহ অনুমান কেন? কেননা নিরপেক্ষ ন্যায় অবরোহ অনুমানের মতোই আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়, তাই নিরপেক্ষ ন্যায়কে বলা হয় অবরোহমূলক অনুমান। যদি প্রশ্ন আসে নিরপেক্ষ ন্যায়কে মাধ্যম অনুমান বলা হয় কেন, তখন লিখবি দেখো তো যে মাধ্যম অনুমানের আশ্রয় করেছিল 2টি, সিদ্ধান্ত 1টি, আর ঠিক সেরকম ভাবে নিরপেক্ষ ন্যায়ের তাই 2টি আশ্রয় বাক্য, একটা হবে সিদ্ধান্ত। আর নিরপেক্ষ ন্যায় অনুমানে 2টি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় বলেই নিরপেক্ষ ন্যায়কে বলা হয় মাধ্যম অনুমান। তাহলে আমরা বুঝতে পারলাম এই জন্য নিরপেক্ষ ন্যায় একাধারে অবরোহ অনুমান, একাধারে মাধ্যম অনুমান, আর সেটি সিদ্ধান্তটি বেশি ব্যাপকতর হয় না, কম হতে পারে বা সম হতে পারে, সমব্যাপক হতে পারে, কম হতে, কিন্তু বেশি ব্যাপকতর হবে না, যার বস্তু আমরা পেয়েছিলাম অবরোহমূলক অনুমানে। ঠিক আছে, এবার দেখো আই অ্যাম কপি কিন্তু একটা সংজ্ঞা দিয়েছিলেন দ্য ইন্ট্রোডাকশন বইয়ে। আই অ্যাম কপি দেখো কি বলছে উনি, বলে নিরপেক্ষ ন্যায় হলো একটি অবরোহ যুক্তি যা 3টি নিরপেক্ষ বচন দিয়ে গঠিত হয়। দেখো অবরোহ যুক্তি বললো যা কি দিয়ে গঠিত হয়? 3টি নিরপেক্ষ বচন দিয়ে গঠিত হয়, এবং যেখানে 3টি পদ ঠিক 2 বার করে ব্যবহৃত হয়। তার মানে বুঝতে পারছি যে একটা কি নিরপেক্ষ, কেমন একটা অবরোহ যুক্তি, কি দিয়ে গঠিত? সেই এমন অবরোহ যুক্তি যার 3টি বচন দিয়ে গঠিত হয়। বচন 3টি, শুধু 3টি বচন নয়, এই 3টি বচনের মধ্যে অন্তর্ভুক্ত কটি পদ আছে? 3টি পদ আছে, 3টি পদ থাকবে, আর সেই 3টি পদ 2 বার করে ব্যবহৃত হবে, তখন তাকে বলবো আমরা কি নিরপেক্ষ ন্যায়। ঠিক আছে, তাহলে এই যেটুকুরা সংজ্ঞা বললাম, এই সংজ্ঞা থেকে আমরা শেষে তার প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করব, দেখবে তখন এই বিষয়গুলো খুব জলের মতো হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট যাই। দেখো কি দেখছি, দেখো একটু আগে দেখালাম যে আমরা 2টি বচন, একটা এক্সাম্পল দেখো, এ নিয়েছি সকল মানুষ হয় মরণশীল, সকল ধনী ব্যক্তি হয় মানুষ,
আর সকল ধনী ব্যক্তি হয় মরণশীল। এই যে আমরা নিলাম তিনটা বচন, এ একটা বচন, এ একটা বচন, এ একটা বচন, এটা এ বচন। দেখো তো এই দুটি যে বচন বলেছি না, এই দুটি হলো আশ্রয় বাক্য। আর এই দুটি আশ্রয় বাক্যের উপর নির্ভর করেই এদের থেকে অনিবার্যভাবে এই বচনটা নিশ্চিত হয়েছে, এটা সিদ্ধান্ত বলা হয়। আর যেহেতু দুটি আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে, সেই জন্য একে বলবো আমরা একটি নিরপেক্ষ ন্যায়। তাহলে প্রশ্ন হলো যে নিরপেক্ষ বুঝলাম, নামটা কেন হলো নিরপেক্ষ ন্যায়? ন্যায় তো বলতে পারতাম, অনুমান তো বলতে পারতাম। হ্যাঁ, এটাকে অবশ্য অনুমান বলা যায়, অবশ্য ন্যায় অনুমান বলা যায়। তার নিরপেক্ষ নামটা কেন হলো? দেখো কেন হলো। তা আমি একটু কি বললাম যে ন্যায়ের তিনটি বচনই থাকে নিরপেক্ষ বচন। তা দেখো তো এখানে কত বচন আছে? তিনটি। এ নিরপেক্ষ নয়, এ নিরপেক্ষ নয়, এটা দেখো তো তিনটা বচন নিরপেক্ষ বচন। কেমন নিরপেক্ষ? নিরপেক্ষ মানে এটাই বলবো যে বচনে কোনো শর্ত উল্লেখ থাকে না, যে বচনে কোনো শর্ত থাকে না সেই বচনকে বলবো আমরা নিরপেক্ষ বচন। দেখো সকল মানুষ হয় মরণশীল, শর্ত কই? কার উপর শর্ত কিছু আছে? তার শর্ত কোনগুলো? দেখো শর্ত কোনগুলো যদি বলি, যদি তোমরা ভালোভাবে পড়াশোনা করো তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। তারপরে তো পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়ার শর্তটা কি? ভালোভাবে পড়াশোনা করা। এইরকম হচ্ছে কি আমাদের শর্তযুক্ত বচন। আবার যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে, তাহলে শর্ত নেই। তাহলে মাটি ভিজছে কেন? বৃষ্টি হওয়ার জন্য। যদি বৃষ্টি হয় শর্ত। এইগুলো কিন্তু নিরপেক্ষ নয়, এগুলো সাপেক্ষ বচন। এই জন্য নিরপেক্ষ কি বলবো আমরা? যে বচনে কোনো শর্ত থাকে না। দেখো তো এই প্রত্যেকটা বচন দেখো তো শর্ত নেই, আর শর্ত না থাকার জন্য এটা নিরপেক্ষ, নিরপেক্ষ, নিরপেক্ষ। আর তিনটা বচন নিরপেক্ষ হওয়ার জন্যই এই অনুমানটাকে বলবো আমরা নিরপেক্ষ ন্যায়। বুঝা গেল? তাহলে কি জানলাম কাকে বলা হয় নিরপেক্ষ ন্যায়? যে ন্যায় অনুমানের তিনটি বচনই নিরপেক্ষ বচন, তাকেই বলবো আমরা নিরপেক্ষ ন্যায়। আর পদের গুলো আমরা আলোচনা করছি। হ্যাঁ, কটা পদ কিগুলো, এগুলো পরে আলোচনা, স্বরূপে আলোচনা করবো আমরা। ঠিক আছে, চলো দেখে নিই আমরা পরেরটা। দেখো এই এখন আলোচনা করবো আমরা নিরপেক্ষ ন্যায়ের গঠন। দেখো তো আমি তো বলি কি আমার গঠন কি হবে? দুটো হাত আছে, দুটো চোখ আছে, দুটো পা আছে, তাই না? আমার সম্পর্কে যে বলা স্ট্রাকচারটা, তাহলে ওটা গঠন না? হ্যাঁ কি না? তার মানে নিরপেক্ষ ন্যায় সম্পর্কে বলবো কি আছে কি নেই, বা কিভাবে তৈরি হলো, কি দিয়ে তৈরি হলো, সেটা গঠন। তাহলে সেটাই আমরা আজকে আমরা আলোচনা করবো। তাহলে হতে পারে নিরপেক্ষ ন্যায়ের গঠন আলোচনা করো, নোট আসতে পারে, পরীক্ষা আসতে পারে, তখন তোমরা যেটুকুরা বলবো সে বিষয়ে তোমরা লিখবা। ঠিক আছে, চলো দেখো নিরপেক্ষ ন্যায়ের গঠন বিষয়টা কি। মনে রাখো যে প্রত্যেকটি নিরপেক্ষ ন্যায় তিনটি বচন দিয়ে গঠিত হয়। দেখো তো একটা বচন, দুটি বচন, তিন বচন, বচন দিল না? তাহলে প্রতিটি নিরপেক্ষ ন্যায় কটি বচন হলো? তিনটি বচন হলো। পেলাম? তাহলে একটা বচন, দুটি বচন, তিনটি বচন, এটা ফার্স্ট গঠিত হয়। সেই তিনটি বচনের নাম আছে। কি নাম আছে? এই দুটোকে বলা হয় আশ্রয় বাক্য। আশ্রয় বাক্য এটাকে বলা হয় সিদ্ধান্ত। সিদ্ধান্ত। তাহলে প্রথমে কি বললাম? তিনটি বচন হবে, না প্রতিটি নিরপেক্ষ ন্যায় তিনটি বচন দিয়ে গঠিত। সেই তিনটি বচনের আবার নাম আছে। প্রথম দুটিকে বলা হয় আশ্রয় বাক্য এবং শেষেরটিকে বলা হয় সিদ্ধান্ত। এবার দেখো তো এই দুটোকে আশ্রয় বাক্য তো বলা হলো, কিন্তু আশ্রয় বাক্য বলা হলেও এর নিশ্চয়ই পার্টিকুলার নাম আছে। তাহলে কি নাম? সেটা হচ্ছে একে বলা হবে প্রধান আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য, আর এটাকে বলা হবে অপ্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য। ঠিক আছে, তা দেখো তো যদি পার্ট পার্ট দেখি আমরা কি পেলাম। এটাকে বলা হয় প্রধান আশ্রয় বাক্য, এটাকে বলা হয় অপ্রধান আশ্রয় বাক্য, এটাকে বলা হয় সিদ্ধান্ত। পেলাম? দেখো প্রধান আর অপ্রধানকে বাদ দিলে আশ্রয় বাক্য আছে না?
এই দুটো একাধারে আশ্রয় বাক্য, কিন্তু এটাকে বলা হয় প্রধান আশ্রয় বাক্য, এটাকে বলা হয় অপ্রধান আশ্রয় বাক্য। এবার এই যে প্রধান আশ্রয় বাক্য বললাম, এর আবার নাম আছে, অন্য করে নাম আছে, অনেক নাম আছে। কি নাম আছে? নামটা হলো এটাই যে এটার নাম বলা হয় সাধ্য আশ্রয় বাক্য, এটার নাম বলা হয় পক্ষ আশ্রয় বাক্য। পক্ষ আশ্রয় বাক্য, দেখো দেখো ডবল ডবল নাম। তো এই দুটোকে একদিকে বলছি আমরা আশ্রয় বাক্য, আর এটাকে বলছি প্রধান আশ্রয় বাক্য, এটাকে বলছি অপ্রধান আশ্রয় বাক্য, আবার এটার নাম হলো সাধ্য আশ্রয় বাক্য, আবার এটার নাম হলো পক্ষ আশ্রয় বাক্য। তাহলে এবার প্রশ্ন হলো যে স্যার কেন বলবো সাধ্য আশ্রয় বাক্য, স্যার কেন বলবো পক্ষ আশ্রয় বাক্য? দেখো এবার বিষয়টা আসি, ঠিক আছে? দেখো এটা বিষয় বলতে গেলে আমাকে আগে সাধ্য পক্ষ জানতে হবে, তাই তো? দেখো মনে রাখো, আচ্ছা বলো তো যে একটা বচনে কটি পদ থাকে? দুটি পদ থাকে, একটা উদ্দেশ্য পদ, এটা কি বিধেয় পদ, ঠিক আছে? কিন্তু একটা অনুমানে বা যুক্তিতে তিনটি পদ থাকে, বুঝতে পেরেছো? তা কি বললাম, একটি অনুমানে কটি পদ থাকে? তিনটি পদ থাকে। সেটা কি কি? সেটা হচ্ছে 1 নম্বরে পক্ষপদ, 2 নম্বরে সাধ্যপদ, 3 নম্বরে হেতুপদ। এই তিনটা, প্রত্যেকটা অনুমানে তিনটি করে পদ থাকে, পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ। আরে পক্ষপদকে আমরা এস দ্বারা প্রকাশ করব, আর সাধ্যপদকে আমরা পি দ্বারা প্রকাশ করব, আর হেতুপদকে এম দ্বারা প্রকাশ করব। তারপরে এস পি এম, এস ফর সাবজেক্ট অর্থাৎ পক্ষ, টি ফর টার্ম মানে সাবজেক্ট টার্ম মানে পক্ষপদ, আর পি প্রেডিকেট টার্ম মানে সাধ্য পদ, আর মিডল টার্ম মানে হচ্ছে হেতু পদ বা মধ্যম পদ বলা হয়, ঠিক আছে? এই তিনটা পদ হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের গঠন নিবন্ধ অন্তর্ভুক্ত, অর্থাৎ প্রতিটি ন্যায় অনুমানে তিনটি পদ থাকে। এই 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 এবার দেখো তো যে এই বিষয়টা যেটা আলোচনা করলাম, তাহলে বুঝতে পারলাম অনুমানে কটি পদ? তিনটি। এই তিনটি পদ কিন্তু প্রতিটি নিরপেক্ষ ন্যায়ে দুবার করে ব্যবহার হবে, দুবার করে ব্যবহার হবে, ঠিক আছে? প্রতিটি তিনটে এই দুবার করে ব্যবহার হবে। এস দুবার পক্ষপদ, সাধ্যপদ পি দুবার, হেতুপদ এম দুবার, ঠিক আছে? তা দেখো তো দুবার দুবার হলে কতবার হয়? 2 2 4, 4 দিয়ে 6, 6 বার। দেখো তো 1 2 3 4 5 6 নয়? তাহলে মোট পদ 6টা না? 6টা হলে মানে কি দুবার করে ব্যবহৃত হবে, ঠিক আছে? দেখো এবার আমরা বলবো প্রশ্ন যেটা আলোচনা করব। দেখো যে এই এটা মানে প্রধান আশ্রয় বাক্যকে সাধ্য আশ্রয় বাক্য বলা হয় কেন? প্রশ্ন। তাহলে কি লিখবো আমরা? যে আশ্রয় বাক্যে সাধ্য পদটি বসে, যে আশ্রয় বাক্যে সাধ্য পদটি বসে তাকেই বলা হয় সাধ্য আশ্রয় বাক্য। আর প্রধান আশ্রয় বাক্যে সাধ্য পদটি বসে বলেই প্রধান আশ্রয় বাক্যকে বলা হয় সাধ্য আশ্রয় বাক্য। তাহলে এবার দেখি, লজিক্যাল দেখি আমরা। দেখো মনে রাখবে এই ধ্বনি মানে সিদ্ধান্তের উদ্দেশ্যটা হচ্ছে পক্ষ, সিদ্ধান্তের বিধেয়টা হচ্ছে সাধ্য পি। দেখো তো ধরে কোথায় আছে? আর ধ্বনি ব্যক্তি, ধ্বনি ব্যক্তি, দেখো তো ধ্বনি ব্যক্তি, তাহলে এটা কি হলো? এস যদি ধ্বনি ব্যক্তি হয় নিশ্চয় এস এটাও। মরণশীল দেখো তো কোথায় আছে? মরণশীল দেখো তো আছে পি। এবার দেখো তো মানুষ আর মানুষ না, তাহলে এই দুটোকে আমরা বলবো এম, ঠিক আছে? তাহলে আমরা দেখো তো এস দুবার, পি দুবার, এম দুবার, তাহলে প্রতিটা পদ কভার করে ব্যবহার হলো, 3বার ব্যবহার হলো। তাহলে এবার দেখো তো আমি কি বললাম একটু আগে যে পি মরণশীল, ধ্বনি ব্যক্তি এস। তাহলে আমরা কি সঙ্গে কি বললাম যে প্রধান আশ্রয় বাক্যকে সাধ্য আশ্রয় বাক্য বলা হয় কেন?
দেখো তো প্রধান আশ্রয় বাক্যে দেখো তো পি আছে কিনা, দেখো তো এই পি, তাহলে যে আশ্রয় বাক্য বলেছি তার আশ্রয় বাক্য দুটো, 1 আর 2, তা ওই দুটোর মধ্যে কোথায় পি বসেছে? প্রধানে। প্রধান আশ্রয় বাক্যে সাধ্য পদটি বসেছে বলেই এর নাম হয়ে গেল সাধ্য আশ্রয় বাক্য। দেখ একই রকম ভাবে দেখো তো যে অপ্রধান আশ্রয় বাক্যে কি বলা হয়? পক্ষ আশ্রয় বাক্য বলা হয়। কেন বলা হয়? যে অপ্রধান আশ্রয় বাক্যে পক্ষ পদটি বসে বলে তাকে বলা হয় পক্ষ আশ্রয় বাক্য। যদি প্রশ্ন এসে পড়ে পক্ষ আশ্রয় বাক্য কাকে বলে, তাহলে আমরা লিখবো যে আশ্রয় বাক্যে পক্ষ পদটি বসে সেই আশ্রয় বাক্যকে বলা হয় পক্ষ আশ্রয় বাক্য। দেখো তো এই দুটো আশ্রয় বাক্য, এই দুটো আশ্রয় বাক্যের মধ্যে পক্ষ মানে এস, দেখো তো কোন বাক্যে বসেছে? এস বসেছে। এই জন্য এই বাক্যে এস বসেছে বলে এই আশ্রয় বাক্যকে বলা হবে পক্ষ আশ্রয় বাক্য। তাহলে একদিক থেকে পেলে আমরা অপ্রধানের অপর নাম কি? পক্ষ আশ্রয় বাক্য। প্রধানের অপর নাম কি? সাধ্য আশ্রয় বাক্য। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। তবে আর একটা প্রশ্ন আছে যে হেতু বাক্য কাকে বলে? হেতু বাক্য কি? হেতু বাক্য কি? দেখো তো এখানে কি আশ্রয় বাক্য বলেছি আমি? না, যদি এসে পড়ে একই জিনিস। হেতু আশ্রয় বাক্য কি? হেতু বাক্য কি? তা লিখবো আমরা যে বাক্যে হেতু পদটি বসে, যে বাক্যে হেতু পদটি বসে তাকে বলা হয় হেতু বাক্য। তা দেখো তো কোথায় বসেছে? হেতু মানে কি বললাম? এম। দেখো তো এম কোথায় আছে? এম অবস্থিত বাক্য, হেতু বাক্য এম অবস্থিত বাক্য, এই দুটো এম কোথাও নেই। তার মানে হেতু বাক্য বসেছে আমার এই বাক্যে, বসেছে আমার কি? এই বাক্যে। তাহলে এই দুটোকে একসঙ্গে কি বলবো আমরা? হেতু বাক্য বলবো। আর আগে আমরা কি শিখেছিলাম? আশ্রয় বাক্য। তাহলে এই দুটোকে একদিক থেকে বলতে পারছি আশ্রয় বাক্য, আবার এই দুটোকে বলতে পারছি আমরা হেতু বাক্য। হ্যাঁ, এই জন্য আশ্রয় বাক্যের অপর নাম হলো হেতু বাক্য। ঠিক আছে, তার মানে জানতে পারলাম যে হেতু কাকে বলবো? যে বাক্যে হেতু পদটি বসে সেই বাক্যকেই বলা হয় হেতু বাক্য। এটাও হেতু বাক্য, এটাও হেতু বাক্য। কেন? হেতু পদটি বসেছে বলে। এই জন্য এই দুটোকে আমরা একটু আগে জানলাম আশ্রয় বাক্য, এখনই বলছি আবার হেতু বাক্য। অতএব হেতু বাক্য মানেই আশ্রয় বাক্য। এরও একটা নাম আছে যুক্তি বাক্য। যুক্তি বাক্য কি জিনিসটা? যুক্তি বাক্য কি? একটা যুক্তি, যে যুক্তির যে বাক্যগুলির দ্বারা, যুক্তির যে বাক্যগুলির দ্বারা সিদ্ধান্তটি নিশ্চিত হয়, যে বাক্যগুলির দ্বারা সিদ্ধান্তটি নিশ্চিত হয় সেই বাক্যগুলিকে বলা হয় যুক্তি বাক্য। দেখো তো এই যুক্তিটার এটা একটা, এই দুটি বাক্য থেকে কি নিশ্চিত হলো? সিদ্ধান্ত নিশ্চিত হলো। তাই এই দুটোকে বলা হয় যুক্তি বাক্য। তাহলে আমরা এই দুটোকে একদিক থেকে বলছি আশ্রয় বাক্য, এই দুটোকে একদিক থেকে বলছি হেতু বাক্য, এই দুটোকে বলছি আমরা যুক্তি বাক্য। একই জিনিস, হেতু বাক্য, যুক্তি বাক্য আর আশ্রয় বাক্য। ঠিক আছে, এই তিনটা একই জিনিস, একই ম্যাটার। শুধু কি হেতু পদটি বসে বলে হয়ে যুক্তি বাক্য, সরি হেতু বাক্য। আর যুক্তি কি? যুক্তিটার দুটি যে বাক্যের দ্বারা সিদ্ধান্ত নিশ্চিত হয় বলে ওই বাক্যগুলিকে যুক্তি বাক্য হয়ে গেল। আর আশ্রয় বাক্য তো আছেই, যা আশ্রয় থাকে। চলো, তাহলে আমরা জানতে পারলাম এখান থেকে অনেকগুলো নাম, সাধ্য আশ্রয় বাক্য, পক্ষাশ্রয় বাক্য, হেতু বাক্য, অনেক নাম জানতে পারলাম। এই প্রত্যেকটা এইগুলো সমস্ত নিয়ে কি গঠিত হয়? নিরপেক্ষ ন্যায় গঠিত হয়। ঠিক আছে, এবার দেখবো যে এই যে এসপিএম গুলো যে কোনো জায়গালে কি বসালে হয়? এসপিএম এই বিষয়গুলো যেগুলো বসালে হয়, তাহলে আমরা পক্ষ পদ, যে পক্ষ পদ বললাম, সাধ্য পদ বললাম, হেতু পদ বললাম, ওগুলো সম্পর্কে জেনে নি। কি আমরা দেখো দেখেছি যে এটাকে উদাহরণ বিষয় দিচ্ছি আমরা, একই ম্যাটার। সে সকল মানুষ মনশীল প্রধান আশ্রয় বাক্য, সকল ধনী ব্যক্তি মানুষ অপ্রধান আশ্রয় বাক্য। এটা কি বলে? সিদ্ধান্ত। দেখালাম একটু আগে, এর অপর নাম দেখালাম যে কি? সাধ্য আশ্রয় বাক্য। এর অপর নাম কি বললাম? পক্ষ আশ্রয় বাক্য। আবার এই দুটোকে আবার হেতু বাক্য বলা হয়, দেখালাম। দেখো এবার হচ্ছে যে তিনটি পদ, যে তিনটি পদ, এটা বললাম এস পি এম, তাই তো?
এবার দেখবো আমরা যে এইগুলো কি জিনিসটা, যে কোনো জায়গায় বসালে কি হয় না, যে কোনো জায়গায় বসালে হয় না। তারপরে নিয়ম জানতে হয়, রুলস জানতে হয়, যে কোনো জায়গায় বসালে কিন্তু উত্তর হবে না, বুঝতে হবে, ম্যাটারগুলো কি জানতে হবে। ঠিক আছে, চলো দেখো পক্ষপদ আমরা কি বললাম একটু আগে, এস দ্বারা, সাধ্যপদ কি বললাম পি দ্বারা, হেতুপদ কি বললাম এম দ্বারা, তাই তো। এবার দেখবো এই পক্ষপদটা কোথায় কোথায় বসে বা পক্ষপদ কাকে বলে, সাধ্যপদটি কোথায় কোথায় বসে বা কাকে বলে, একই রকম হেতুপদ তো তাই। মনে রাখো, দেখো তো এইখানে একটা এক্সাম্পল দিয়ে যা বিষয়টা আমি দেখো এখানে ফলো করো তো সিদ্ধান্তে। হ্যাঁ, একটা কথা মনে রাখি বা মনে রেখো যে প্রথমে তোমরা এস আর পি করবে একটা যুক্তিতে অনুমানে, যেটা সিদ্ধান্ত পাবে তার সিদ্ধান্তের উদ্দেশ্য যেটা হবে, উদ্দেশ্য যাই হোক না কেন সেটাকে তোমরা এস দিবে, বুঝা গেল? তাহলে এক কথায় সিদ্ধান্তের যেটা উদ্দেশ্য থাকবে সেটা এস, কোনদিন কোন সময় পাল্টাবে না। আর সিদ্ধান্তের এটা বিদেহ সেটা হবে পি, সিদ্ধান্তের বিদেহ কোনদিন পাল্টাবে না। পি তো পি হবে, পক্ষ তো সাধ্যই হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, সিদ্ধান্তের উদ্দেশ্যকে কি বলা হয়, পক্ষপদ, পেলাম না? সিদ্ধান্তের বিধেয় কি বলা হয়, সাধ্যপদ, তাই না? তার মানে আমরা বুঝতে পারলাম এইটুকুটাই। যদি প্রশ্ন এটে পড়ে সাধ্যপদ কাকে বলে, পক্ষপদ কাকে বলে, তাহলে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে যে পদ বসে তাকেই বলা হয় পক্ষপদ, আর সিদ্ধান্তের বিধেয় স্থানে যে পদ বসে তাকে বলা হয় সাধ্যপদ। তাহলে এবার কি দেখো তো এই সাধ্যপদ আর পক্ষপদ গুলো কি এক জায়গায় হয় না দু জায়গায় করে হয়? এবার দেখি আমরা কোথায় হয়। জানতে পারলাম এটা ফিক্সড, এইখানে তো এক্স ফিক্সড, পি ফিক্সড, আর কোথায় হয় দেখো, মনে রাখো এস পদটি শুধুমাত্র অপ্রধান আশ্রয় বাক্যেই হবে, কখনো প্রধান আশ্রয় বাক্যে বসবে না, কোন অনুমান কোন যুক্তিতে কোথাও বসবে না। কি বললাম, পক্ষপদটি মানে এস পদটি শুধুমাত্র অপ্রধান আশ্রয় বাক্য, মানে এই আশ্রয় বাক্যের মধ্যেই যে কোন জায়গায় বসতে পারে, সেটা উদ্দেশ্য হতে পারে বা বিধেয় হতে পারে, উদ্দেশ্য হতে পারে বিধি হতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা জানতে পারলাম কি যে পক্ষপদটি কোথায় কোথায় বসে, একবার পেলাম সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে, আর একবার হবে অপ্রধান আশ্রয় বাক্যের যে কোনো জায়গায়। দেখো তো বসেছে এখানে ধ্বনি বাস পেয়ে গেছে উদ্দেশ্য, আবার এখানে হতে পারতো ওখানে হতে পারতো। তাহলে একটা কথা মনে রাখবে, সিদ্ধান্তের উদ্দেশ্য আর অপ্রধান আশ্রয় বাক্যের যে কোনো স্থানে, উদ্দেশ্য হতে পারে বিধি হতে পারে। এটা এস পদের ভূমিকা, এস বসবে। দেখি এবার পি মানে সাধ্য, দেখি তুই পি কোথায়, তাহলে পি মনে রাখবো, পি পদটা কিন্তু প্রধান আশ্রয় বাক্যেই হবে, প্রধান আশ্রয় বাক্যের যে কোনো স্থানে বসতে পারে। দুটো কন্ডিশন পেলাম, একটা কন্ডিশন পেলাম আমরা সিদ্ধান্তের বিধেয় স্থানে পি বসবেই, আর একটা কথা বসবে প্রধান আশ্রয় বাক্যের যে কোনো স্থানে, সেটা উদ্দেশ্য হতে পারে সেটা বিধেয় হতে পারে, এনি ওয়ান প্লেস। দেখো তো তার মানে পি দেখো তো কোথায় বসেছে, বিধেয় দেখো বসেছে, বুঝলাম? তা উদ্দেশ্য হতে পারতো বিধেয় হতে পারতো, কোনো ফ্যাক্টর নেই। তাহলে আমরা বুঝতে পারলাম এসটা কোথায় কোথায় বসে, এসটা বসে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যের যে কোনো স্থানে এস। পিটা কোথায় বসে, সিদ্ধান্তের বিধেয় স্থানে আর প্রধান আশ্রয় বাক্যের যে কোনো স্থানে। আমাদের এস গেল আর পি গেল, রইল বাকি কে, এম। তাহলে এম দেখো তো এস পি কে বাদ দিয়ে দাও, দেখো তো কি বাকি থাকলো, এখানে মানুষ, এইখানে মানুষ, তাহলে নিশ্চয় এই দুটো এম, তাই তো, এই দুটো এম। তাহলে আমাদের এটা পেয়েছি এস, এটা পেয়েছি পি, মরণশীল পি, ধনী ব্যক্তি এস। দেখো তো এস দুবার পেয়েছি, পি দুবার পেয়েছি, তাহলে বাকি কে রইল আর, এম।
দেখো তো কোন পদ বাকি রইল, তাহলে মানুষ, মানুষ হলো। দেখো তো এই মানুষ হেতু পদটি কোথায় কোথায় বসলো, প্রধান আশ্রয় বাক্যে প্লাস অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে আমরা এটাই বলবো যে হেতু পদের জায়গা ফিক্সড নয়। যেন পক্ষ পদের জায়গা ফিক্সড একটা আছেই, সাধ্য পদের ফিক্সড একটা আছেই, অন্যটা ফিক্সড নয়। ঠিক সেরকম ভাবে হেতু পদটার জায়গা কিন্তু ফিক্সড নয়। হেতু পদটি দুটি আশ্রয় বাক্যের যে কোনো স্থানে বসতে পারে। দুটি আশ্রয় বাক্যের দুটি সিদ্ধান্ত নয়, হেতু পদটি সিদ্ধান্তে বসে না, দুটি আশ্রয় বাক্যের যে কোনো স্থানে বসতে পারে। তাহলে কি বলবো আমরা, হেতু পদটি দুটি আশ্রয় বাক্যের যে কোনো স্থানে বসে, হয়ে গেল। তাহলে এবার দেখো তো যে এই বিষয়টা এখানে যে পক্ষপদ কোথায় কোথায় বসে, পক্ষপদ বসে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে, অপ্রধানের যে কোনো স্থানে, হয়ে গেল। সাধ্যপদ কি বলবো, যে সিদ্ধান্তের বিধেয় স্থানে, প্রধান আশ্রয় বাক্যের যে কোনো স্থানে। হেতুপদ কোথায় বসে, দুটি আশ্রয় বাক্যের যে কোনো স্থানে। যদি প্রশ্ন বলে কাকে বলে, তাহলে লিখবো ন্যায়ানুমানের যে পদটি, ন্যায়ানুমানের যে পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে বসে এবং অপ্রধান আশ্রয় বাক্যের যে কোনো স্থানে বসে, তাহলে সেই পদকে বলা হয় পক্ষপদ। সাধ্যপদ কাকে বলেন, ন্যায়ানুমানের যে পদটি সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে এবং প্রধান আশ্রয় বাক্যের যে কোনো স্থানে বসে, তাকে বলা হয় সাধ্যপদ। কি বলবো, ন্যায়ানুমানের যে পদটি দুটি আশ্রয় বাক্যে বসে কিন্তু সিদ্ধান্তে বসে না, সেই পদকে বলা হয় হেতুপদ। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো জানলাম, পক্ষপদ, হেতুপদ, সাধ্যপদ, এই তিনটা পদ আমরা আশা করছি বুঝতে পেরেছি। যদি কিছু একটু সমস্যা প্রবলেম হয় একটু ব্যাক করে দেখে নিও, দেখবে আর সমস্যা হবে না। ঠিক আছে, চলো দেখি এবার যে এবার হেতুপদের কাজ। তার মানে হেতুপদ যে পেলাম ওর কাজটা কি, এটা কিন্তু প্রশ্ন 2 নম্বরে আসে পরীক্ষাতে। হ্যাঁ, হেতুপদের কাজ কি? আচ্ছা একটা কথা বলো, যে হেতুপদ মানে ভাববা ঘটকগৃহ। ঘটকের কাজ কি? ঘটকের কাজটা হচ্ছে ছেলের সঙ্গে ছেলে বাড়ির ভালো সম্পর্ক, ভালো ভালো কথা বলবে, আবার মেয়ে বাড়ির ভালো ভালো কথা বলবে। তা এই ভালো ভালো কথা বলে, এদিকে ভালো ভালো কথা বলে দুজনের সঙ্গে বিবাহ লাগিয়ে দিয়ে পালিয়ে গেল, চলে যাওয়া। তা এই দুজনের সঙ্গে সম্পর্ক স্থাপন করাই তো ঘটকের কাজ নাকি? ঠিক একই রকম ভাবে হেতুপদের কাজ তাই। কি কাজ? হেতুপদের কাজ এটাই, একদিকে আছে এস, একদিকে আছে পি। এস এটা হচ্ছে পক্ষ, এটা হচ্ছে সাধ্য, তাই তো? এই হেতুপদের কাজটা হচ্ছে এম, যেহেতু এর সঙ্গে একবার সম্পর্ক তৈরি করবে, হেতুপদটা সাধ্য পদের পক্ষ পদের সঙ্গে সম্পর্ক তৈরি করবে, আবার হেতুপদটা সাধ্য পদের সঙ্গে সম তৈরি করবে। এই দুটোর সঙ্গে সম্বন্ধ স্থাপন করে এদের মধ্যে সম্বন্ধ তৈরি করাটাই, এদের মধ্যে সম্বন্ধ স্থাপন করাটাই হলো হেতুপদের কাজ। তার মানে বাংলা ভাষায় বলতে গেলে এটাই হয় যে দুটি আশ্রয় বাক্যে পক্ষ পদের সঙ্গে সাধ্য পদের সম্বন্ধ স্থাপন করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করাই হলো হেতু পদের কাজ। দেখো তো একটু উদাহরণটা, দেখো তো উদাহরণটা। হেতুপদ এইখানে দেখো তো, হেতুপদ কার সঙ্গে সম্বন্ধ করলো? সাধ্য পদের সঙ্গে। হেতুপদ কার সঙ্গে করলো? পক্ষপদের সঙ্গে। তো এর সঙ্গে সম্বন্ধ করে ভালো ভালো কথা বললো, এর সঙ্গে সম্বন্ধ স্থাপন করলো। এবার এদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে দেখো তো এস আর পি এর একটা সিদ্ধান্ত তৈরি করে দিল, মানে কি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। দিয়ে দেখো তো আবদ্ধ করে এম কি আর আছে? এম ফ্রুট। এইরকমই হয়েছে পদের কাজ, বুঝতে পেরেছো? তার মানে দুটি আশ্রয় বাক্যে সাধ্য পদ ও পক্ষ পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করাই হলো হেতু পদের কাজ। ঠিক আছে, তা কি ঘটকের কাজ পেলাম না, তাই কি না? চলো দেখি আবার পরেরটা।
দেখো দেখি এবার পরটা কি বলছে, যে নিরপেক্ষণের সংস্থান। তাহলে কি জানলাম? সংজ্ঞা জানলাম, উদাহরণ দিলাম, এবার নিরপেক্ষণের গঠন জানলাম, প্রতিটা পদ জানলাম, এ জানলাম, আমরা জানলাম পদ জানার পর হেতু পদের কাজও জানলাম। এবার আমরা দেখব যে নিরপেক্ষণের সংস্থানটা কি। তাহলে সংস্থান কি আগে বুঝতে হবে। তাহলে সংস্থান কাকে বলে, সংস্থান কয় প্রকার, কি জিনিস আলোচনা করবো আমরা। ঠিক আছে, মনে রেখো এই সংস্থানটি কি জিনিস, হেতু পদের উপর নির্ভর করে হয়। কার বললাম? হেতু পদ, মানে হেতু পদের উপর নির্ভর করে না এই সংস্থান তৈরি হয়। এটা মনে রাখো, বিষয়টা দেখো, বিষয়টা বলছি আমি। দেখো, নিরপেক্ষণের আশ্রয় বাক্য দুটি হেতু পদের বিভিন্ন অবস্থান অনুযায়ী ন্যায় যে বিভিন্ন আকার ধারণ করে। তা নিরপেক্ষ ন্যায়টা কার উপর নির্ভর করবে? হেতু পদ, মানে হেতু পদের অবস্থান, হেতু কোথায় আছে, হেতু কোথায় আছে, এই হেতু পদ কোথায়, কে কোথায়, এই হেতু পদের অবস্থান অনুযায়ী ন্যায়ের স্ট্রাকচার হয়, ন্যায়ের যে আকার হয় তাকেই বলবো সংস্থান। সিম্পল ভাষা। তাহলে বলবো ন্যায় অনুমানে হেতু পদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যেটা আকার হবে তাকেই বলবো সংস্থান। ক্লিয়ার? এই সংস্থানকে দেখো তো ন্যায় অনুমানে মোট 4টি ভাগে ভাগ করা হয়েছে। তা ন্যায় অনুমান সংস্থান কয় প্রকার? 4 প্রকার। সংস্থান কয়টি? 4টি। 4টি কি কি? ওর নামটা ওঠাই। প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থান। এই সংস্থান কাকে বলে, এরা কাকে বলে, কি আকার বা মূর্তি কেমন, এই প্রত্যেকটা কাকে বলে, আকার মূর্তি আলাদা করে মুখস্থ করার দরকার নেই, কোন দরকার নেই মুখস্থ করা। আমি টেকনিক বলছি, টেকনিকটা ফলো করো, আমি যেটা বলছি ফলো করো। দেখো ছকটা ফলো করো, ছকটা ফলো করলে এইখান থেকে একটা বড় প্রশ্ন হয়, সংস্থান কাকে বলে, সংস্থান কয় প্রকার, কি কি নোট পরীক্ষায় আসে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা, কিন্তু পরীক্ষায় আসার চান্স দৃঢ় বিশ্বাস আসতে পারে। খুব ইম্পর্টেন্ট নোট, কিন্তু খুব ইজিলি, না বুঝলে কঠিন, আর বুঝে গেলে জল, একদম জল। দেখো বলছি, আমি করছি, এই 5 মিনিট হয়ে যাক, তখন তোমরাই বলবে কে কতটা সহজ না কঠিন। ঠিক আছে, দেখো আমি বলছি শিখে নেবে অবশ্যই, যারা অবুঝ তারাও শিখে নেবে, আমি বলছি। দেখো দেখো তাহলে কি বললাম, প্রতি সংস্থান প্রশ্ন হয় এটাই, প্রশ্ন কাকে বলে। আমরা সংজ্ঞা যাব না, আমরা সংজ্ঞা মুখস্থ করবো না, কিভাবে করবো? ছক। দেখো ছবি রাখছি, একটা গল্প বলবো, এই গল্প বলে কিন্তু পুরো ব্যাপারটা আলোচনা করবো। শোনো, ধরো একটা কোনো শিশু, একটা শিশু আর একটা বয়স্ক ব্যক্তি, বয়স্ক বলতে কি মিডিয়াম লেভেল ধরো, আমাদের বয়স ধরো ব্যক্তি। এবার একটা শিশুটা ওই ABCD জানে না, নাম শুনেছে কিন্তু লিখতে জানে না। তখন ওই জেড, মানে জেড লেখার চেষ্টা করছে, ভুলে গেছে, হ্যাঁ ভুলে গেছে, ভুলে গেছে, জেড লিখতে পারছে না। লিখতে গিয়ে তখন জেডটা প্রথমে ভুল লিখে ফেললো, মানে উল্টা লিখে ফেলে জেডটা, হ্যাঁ যেটা সঠিক জেড উল্টা উল্টা করে জেড, ভুল করে জেড লিখে ফেলেছে। তাহলে প্রথম কাজটা কি করলো? ভুল জেড লিখলো, মনে দেখো। তারপরে ওই বয়স্ক ব্যক্তিটা, বয়স্ক বলতে মোটামুটি শিক্ষিত ব্যক্তি, একটু জেনারেশন, ওই ব্যক্তিটাও শিশুকে কিন্তু তখন বললো না, একদম শেষে, সব শেষে বাড়ি যাওয়ার সময় যখন চলে যাবো, ওই শেষে ওকে জেডটা ঠিক করে দিল, বুঝে না এটা ভুল জেড, ঠিক করো, এটা ঠিক জেড, তখন সঠিক জেডটা শিখিয়ে দিল। তাহলে ভুল কোথায় করেছিল? প্রথমে। আর ঠিক কোথায় করলো? শেষে। ক্লিয়ার? এবার এসো যে মধ্যখানে অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে। জানো তো ছোট শিশুরা কি হয়? স্বার্থপর হয়, আর বড়রা কি হয়? টুথ হয়। এবার সেটা কি বলছে, কোন জিনিস ধরো, কোন জিনিস খান্না করছে, বলছে এটি আমার, শিশুরা বলছে এটি আমার, তার প্রথমে কি আমার, তারপরে ওই একটা ব্যক্তি বলছে না 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 এটি আমার। তাহলে বুঝো, তাহলে প্রথমে ভুল জেড ছিল, সর্বশেষে কি ছিল? সঠিক জেড। তারপরে সেটা কি বলছে? এটি আমার। আবার কি বলছে উনি? তারপরে বলছে ওটি না, ওটি আমার। ওই বলছে তাই এটি আমার, ওটি, ও বলছে ওটি আমার। 4 রকম না? হ্যাঁ, ওই 4 রকম 4টা সংস্থান। প্রথমে ভুল জেড, সর্বশেষে সঠিক জেড,
তারপরে শিশুরা বলছে এটি আমার, উনি বলছে না না এটি আমার। এই চারটা জিনিস আমরা ছবির মাধ্যমে প্রকাশ করছি। দেখো প্রথমে ভুল জেড, তার মানে নিশ্চয় এইরকম ভুল জেড, দেখো তো ভুল জেড এরকম না। এবার এখানে কি বলছে ওরা, না সঠিক জেড, সঠিক জেড লিখতে গিয়ে ভুল করেছিল, ওখানে আবার ঠিক করে দিল শেষে। এবার তোমার দ্বিতীয় কি বলছে, না এটি আমার। তাহলে আমার মানে কেমন, নিশ্চয় এটি আমার। যদি আমি হই কার, এটি আমার। ক্লিয়ার? উনি কে বলছে, না না এটি আমার, এটি এটি ওটি আমার। তাহলে কি পেলাম, দেখো তো একটা ছবি পেলাম। আশা করছি ছবিটা যেটা গল্পটা বললাম ম্যাচিং করেছে। এভাবে মনে রাখবা। হ্যাঁ, তাহলে প্রথমে ভুল জেড, ঠিক জেড, আমার সম্পত্তি, আমার বাড়ি, অন্যের বাড়ি হয়ে গেল। এবার দেখো, এবার যখন হয়ে গেল প্রতিটার নিচে একটা করে দাগ দিবে, প্রতিটার নিচে একটা করে দাগ দাও। দাগ দিলাম। দাগ দেওয়ার পর সর্বশেষে জানি আমরা এসপি হয়, আগে ক্লাসে আগে একটু আলোচনা করলাম না, সিদ্ধান্তে এস আর পি হয়। তা দেখো প্রতিটার নিচে অতএব দিবে এসপি, এটা হলো এস, এটা হলো পি, অতএব এসপি, অতএব এসপি, অতএব এসপি। বুঝলাম কমন। এবার মনে রাখবে এসপি তো হয়ে গেল, এবার মনে রাখবে যেগুলো টাচ হয়, সম্পর্ক কে তৈরি করে, হেতুপদ না, তাহলে সম্পর্ক তৈরি করতে হবে নাকি। যেগুলো টাচ হবে, টাচ করা হবে, যুক্ত হয়েছে, সেগুলো এম দিবা, টাচ করা গুলো এম। দেখো তো কার সঙ্গে টাচ হয়েছে, দেখো তো এর সঙ্গে টাচ হয়েছে কি না, তো এইখানে টাচ, এইখানে টাচ, তাহলে এইখানে এম, সেখানে এম, এটা হলো এম, এটা হলো এম। টাচ বলো তো টাচ কোথায়, এখানে টাচ, টাচ, এটা হলো এম, এটা হলো এম, এখানে টাচ, এটা হলো এম, এটা হলো এম। বুঝা গেছে? এইখানে টাচ, এইখানে টাচ। ক্লিয়ার? টাচে হলো। এবার হচ্ছে আর বাকির মতো এম দুবার হয়ে গেছে, এস একবার করে হয়েছে, পি একবার করে হয়েছে। এবার হলো কি এস একবার আর একবার পি। একটু আগে কি বললাম যে সাধ্য পদ মানে পি কোথায় বসে, মনে রাখো এস, এস পদটি ওপরে বা প্রধান আশ্রয় বাক্যে বসবে না। এটা বললাম না যে সিদ্ধান্ত, উদ্দেশ্য বা অপ্রধানের যে কোনো জায়গায়। তার মনে একটা কথা মনে রাখবে, এস ওপর লাইনে বসবে না, এস ওপর লাইনে বসবে না। তার কথা মিডলে বসবে, তাহলে মিডলে, হ্যাঁ এসটা হচ্ছে মিডলে, প্রত্যেকটা মিডল বাক্যে বসে এস, আর উপরে কে বসে পি। এটা মনে রাখবা, ওপর লাইনে বসে পি, নিচের লাইনে বসে এস। দেখো তো, তার মানে নিশ্চয় এটা এস, মিডল 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 মিডল। ওপরে কে বসে বললাম পি, ওপরে পি খুঁজো, পি খুঁজো, পি খুঁজো, পি খুঁজো। এই হচ্ছে আমার আকার হয়ে গেল, এই সংস্থানের আকার। এখান থেকে দেখো সংজ্ঞা হয়ে যাবে তোমার। দেখো বুঝতে পারলাম, আশা করছি এই ছবিটা দেখে বুঝতে পারছো, বা ছবিটা কিভাবে আঁকলাম, কিভাবে শিখলাম বুঝতে পেরেছো। খুব সহজ বিষয় হয়েছে। কেমন লাগলো বিষয়টা আমার কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, কেমন ভাবে শিখলে, কেমন জানলে, যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমার জানিও। দেখো এবার দেখো আমরা যে এই যে এখান থেকে সংজ্ঞাটা বলবো কিভাবে হচ্ছে। দেখো তো যে এই প্রথম সংস্থানে হেতুপদ দেখো তো কোথায় কোথায় বসছে। মনে দেখো এটাকে বলা হয় প্রধানাশ্রয় বাক্য, এটাকে বলা হয় অপ্রধানাশ্রয় বাক্য, এটা কি বলা হয় সিদ্ধান্ত। প্রধানাশ্রয় বাক্য, অপ্রধান সিদ্ধান্ত, প্রধান অপ্রধান সিদ্ধান্ত, একেবারে তার প্রধানাশ্রয় বাক্য, অপ্রধানাশ্রয় বাক্য, সিদ্ধান্ত। ক্লিয়ার? তাহলে আমরা বলি প্রথম সংস্থান কাকে বলে। দেখো তো এই প্রধানাশ্রয় বাক্যের কথা বসেছে উদ্দেশ্য স্থানে, উদ্দেশ্য বিদেহ, উদ্দেশ্য বিদেহ, উদ্দেশ্য। তাহলে দেখো প্রধানাশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে হেতু হয়েছে, আর একটা অপ্রধান কোথায়, বিদেহ স্থানে, তাই কি না? তাহলে সংজ্ঞা এটাই বলবো আমরা যে যে সংস্থানের হেতুপদটি প্রধানাশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে বসে আর অপ্রধানাশ্রয় বাক্যের বিধেয় স্থানে বসে, সেই সংস্থানকে বলা হয় প্রথম সংস্থান। হবে না? দেখো দেখো এরকম ভাবে যে সংস্থানের হেতুপদটি
প্রধানাশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে বসে এবং অপ্রধানাশ্রয় বাক্যের প্রধানাশ্রয় বাক্যের বিধেয় স্থানে বসে, আবার অপ্রধানাশ্রয় বাক্যেরও বিধেয় স্থানে বসে। অর্থাৎ দুটি আশ্রয় বাক্যের বিধেয় স্থানে বসে, তাই সেই সংস্থানকে বলা হয় দ্বিতীয় সংস্থান। দেখো তো তৃতীয় সংস্থান, যে সংস্থানের হেতু পদটি প্রধানাশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে বসে আর অপ্রধানাশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে বসে, অর্থাৎ দুটি আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে বসে, সেই সংস্থানকে বলা হয় তৃতীয় সংস্থান। আবার কি বলবো, যে সংস্থানের হেতু পদটি প্রধানাশ্রয় বাক্যের বিধেয় স্থানে আর অপ্রধানাশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে বসে, তাকেই বলা হয় চতুর্থ প্রকারের সংস্থান। বুঝতে হবে, এই ছকটা নিতে পারবো। উল্টা জেড, সঠিক জেড, নিজের সম্পত্তি ঘেরা, অপরের সম্পত্তি ঘেরা, এই ছবি যার হয়ে যাবে, সংজ্ঞা কি আর আটকাবে না। আবার রিপিট করি একটা, তাহলে কি দেখো, এটা আলোচনা করছি আমরা। তাই যে সংস্থানের হেতুপদটি প্রধানাশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে বসে আর অপ্রধানাশ্রয় বাক্যের বিধেয় স্থানে বসে, সেই সংস্থানকে বলবো আমরা প্রথম সংস্থান। দেখো তো, নোট পুরো ক্লিয়ার হয়ে গেল, কিছু না, সহজ না? এইটু লিখলেই নোট পুরো ক্লিয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নিরপেক্ষণের সংস্থান। এই সংস্থানগুলো না জানলে এরপরে লজিক গুলো কিন্তু আমরা পারবো না। এইগুলো জানলে লজিক গুলো আমরা সহজেই অর্জন করতে পারবো। ঠিক আছে, চলো, আশা করছি বুঝতে পেরেছো। চলো দেখি এবার নেক্সটে। দেখো, নিরপেক্ষণের মূর্তি। তাহলে মূর্তিটা কি? মানে দেখতে আকার তাহলে মূর্তি মনে রাখবে, প্রতিটি নিরপেক্ষণেই বলা হয় 256টি মূর্তি আছে। হ্যাঁ, 256 খানা মোট মূর্তি রয়েছে। কেমন জিনিস দেখো, অতএব এই তিনটি দিয়ে একটা অনুমান না, এরকম তিনটি অনুমানটা হয়, এটাকে আবার কি সাজাবো, এইরকম সাজাবো, এটা হলো মূর্তি। আমরা বলি এ আই, অতএব আই, সাপোজ ধরলাম অনুমান। এই অনুমানটার মূর্তি হলো আমাদের পরপর এ আই আর আই, এটা হলো মূর্তি। তাহলে বলবো আমরা এখানে জানবো টুকুটাই, নিরপেক্ষ মানে মোট মূর্তি হলো 256 খানা। এই 256 খানার মূর্তির মধ্যে আমাদের বৈধ মূর্তি মানে নিয়ম মেনে চলে, ন্যায় যে নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে চলে কতগুলো, 19টি। তাহলে বৈধ মূর্তি কটি, 19টি। ঠিক আছে, সেই 19টি বৈধ মূর্তি আবার 4টা যে সংস্থা আছে না, দেখো 4 সংস্থা আছে না, এই 4টা সংস্থানের মধ্যে প্রথম সংস্থানে 4টি, এই সংস্থানে 4টি, এই সংস্থানে 6টি, এই সংস্থানে 5টি, মোট দেখো 19 খানা আছে। এই 19 খানা বৈধ মূর্তি 4টা 4টা 6টা 5টা বলে ভাগ হয়েছে। তাহলে মোট হলো আমরা 19টি। দেখো দেখো, দুটি আশ্রয় বাক্য গুণ পূর্বানুসারে 4টি সংস্থানে মোট 19টি শুদ্ধ বৈধ মূর্তি আছে। দেখো, তাহলে প্রথম সংস্থানে কি, বারবারা, সিলারেন্ট, ড্যারিয়াই, ফেরিও, এটা প্রথম সংস্থানের। এইগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও, খাতায় লিখে নিও। ঠিক আছে, এই প্রতিটা জিনিস খাতায় লিখে নিও একটু সুন্দরভাবে। দেখো 4টি, দেখো 4টি, তৃতীয় 6টি, দেখো 5টি, মোট দেখো 19টি বৈধ মূর্তি। তাহলে মূর্তি কত হলো, 256টি, আর বৈধ কতটি হলো, 19টি। আর এই 19টি বৈধ মূর্তির মধ্যে আবার যা নব্য যুক্তি বিজ্ঞানী, এখনকার যুক্তি বিজ্ঞানী জন ভেন, জর্জ বুল, ওরা বলেছেন আবার 15টি বৈধ মূর্তি, 4টি বাদ। এই 19টির 4টিকে বাদ দিয়েছে ওরা। ঠিক আছে, সেটা কি বাদ দিয়েছেন, কেন বাদ দিয়েছেন, সেগুলো আমরা পরের ক্লাসগুলোতে আলোচনা করব। ঠিক আছে, চলো তা দেখে নাও। এই হচ্ছে আমাদের বৈধ মূর্তি 19টি। এবার আমরা দেখে নেব নিরপেক্ষ ন্যায়ের যে বৈশিষ্ট্য বা স্বরূপ বা প্রকৃতি, যেটা পরীক্ষা, এটাও কিন্তু 6 নম্বরের আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট, ভালো প্রশ্ন, এটা একটা বড় প্রশ্ন একটা, তো আলোচনা করবো এবার সহজ। চলো দেখো, এটি একটি মাধ্যম অনুমান। প্রচুর বললাম না, এটি বলতে কে এখানে, নিরপেক্ষ ন্যায়। তার নিরপেক্ষ একটি কি অনুমান, মাধ্যম অনুমান। কেন, তার ব্যাখ্যা করে দিলাম। দেখো এখানে দিয়েছি না যে 1টা 2টো 3টে, এই দুটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্য নিশ্চিত হয়েছে বলেই কি বল মাধ্যম অনুমান, এটা বললাম। নেক্সট দেখো তো, এটিতে 3টি অবয়ব বচন থাকে। দেখো তো, 1টি অবয়ব, 2টি অবয়ব, 3টি অবয়ব।
তাহলে এটিতে কি এটি নিরপেক্ষ অনুমানের কটি অবয়ব হলো? 3টি অবয়ব। তাই বলছে কিনা এটিতে 3টি অবয়ব বা বচন থাকে। 2 নম্বর হয়ে গেল। এবার দেখো তো এটি 3টি বচনই নিরপেক্ষ বচন হবে। 3টি বচনই নিরপেক্ষ বচন হবে। দেখো তো এই একটা বচন, এই একটা বচন, দেখো তো 3টি বচন কি নিরপেক্ষ বচন না? একটু আলোচনা করলাম না? অতএব 3টি কি নিরপেক্ষ বচন। তাহলে এগুলো আলোচনা কি নতুন না? আমি যা আলোচনা করলাম সবগুলো দেখো বৈশিষ্ট্য বা প্রকৃতি স্বরূপ। দেখো কি বলছে, এইটিতে 3টি পদ থাকে, আলোচনা করলাম না? দেখো তো এই একটা পদ এস, এই একটা পদ পি, এই একটা পদ এস এস, মরণশীল পি, এম আর এম হলো 3টি পদ থাকে। তো এই 3টি পদ কবার করে ব্যবহার হয়? 2বার করে ব্যবহার হয়। 2বার করে ব্যবহার হলেও তার একই অর্থে ব্যবহার হয়, ভিন্ন অর্থে কিন্তু ব্যবহার হয় না। 2টি পদ একই অর্থে বা 3টি পদ 2বার করে একই অর্থে ব্যবহার হবে, এটা প্রকৃতি বৈশিষ্ট্য। দেখো বা নেক্সট কি বলছে, দেখো তো এর লক্ষ্য হলো আকারগত সত্যতা, মোস্ট ইম্পর্টেন্ট, বস্তুগত সত্যতা নয়। তার মানে নিরপেক্ষ লক্ষ্যটা কি? আকারগততা। তার মানে নিরপেক্ষের মনে রাখবা যে আকারটা দেখবে, কেউ বাস্তব দিক দেখবে না, ওরা বাস্তব দিক দেখে না। কারণ এই যে বাস্তব দিক করেছি তো না, এটা দেখে বিচার করা হয় না, এর আকার করতে হবে, যুক্তির আকার করতে হবে। সেই আকারগুলো আমরা পরের ক্লাসে বলবো, আলোচনা করবো, ঠিক আছে? তো এই আকারগুলো এখান থেকে তারা বিচার করে না বৈধ অবৈধ, তারা বিচার করে এর একটা আকার তৈরি করতে হবে, সে আকার দেখে। এই জন্য বলবো তার আকারগততা আছে কিন্তু বস্তুগততা নেই, ঠিক আছে? চলো দেখো তো সিদ্ধান্তটি অনিবার্য নিশ্চিত হয়, যেটা বললাম এই 2টি আশ্রয় বাক্য, আর এখান থেকেই তৈরি হয়েছে এটা, তার নিশ্চিত হলো দিক অবরোহের মতো। দেখো তো ক্লিয়ার? এবার দেখো তো যে সিদ্ধান্তটি ব্যাপকতর হতে পারে না। দেখো তো এই যে সিদ্ধান্তটি, এই যে সকল ব্যাপক হলো সম হলো, হ্যাঁ ব্যাপক তো বেশি হবে না, এই দুটোর চাইতে এটা কখনো বেশি হবে না। সমান হতে পারে, কম হতে পারে, কিন্তু বেশি ব্যাপকতর হবে না। যেমন যদি বলি সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল, একটা হলো, অতএব কম হলো কিন্তু কি বেশি হয়নি, ওইগুলোর নিরপেক্ষ নেই। বুঝতে পারলাম? তার নিরপেক্ষ নেই কি বুঝলাম? সিদ্ধান্তটি ব্যাপকতর হতে পারে না, ঠিক আছে? চলো এই হচ্ছে আমাদের মোটামুটি। দেখো তো নিরপেক্ষ বৈশিষ্ট্য বা স্বরূপ প্রকৃতি, বৈশিষ্ট্য দিক, স্বরূপ দিক আর প্রকৃতি, যাই প্রশ্ন দিক না কেন এই পয়েন্টগুলো ব্যাখ্যা করে দিলেই উত্তর হয়ে গেল আমাদের। 6 নম্বর নোট বা 4 নম্বর যাই দিক না কেন এই পয়েন্টগুলোকে লিখলেই অ্যান্সার হয়ে গেল। আর যেগুলো আমরা সুন্দরভাবে আলোচনা করলাম, এই সমস্ত নোট তোমরা পিডিএফ আকারে এলিট অ্যাপের মাধ্যমে সমস্ত কিছু একদম বিনামূল্যে পেয়ে যাবে। তার দেরি কোথায়? শুরু করো আমাদের এলিট থেকে পড়া শুরু করো, সমস্ত কিছু চেয়ে যাও, সবাই লাভবান হয়ে যাও। আর একটা কথা, তোমরা শুধু লাভবান হলে তো হবে না, তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও এই নোটগুলো, এইগুলো, এই পিডিএফ গুলো, এই অ্যাপগুলো, এই ক্লাসের রেকর্ডিং গুলো, ভিডিও অ্যাপস যে ক্লাসগুলো হচ্ছে এগুলো সবগুলো তোমরা শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের মধ্যে, যেন সবাই পেয়ে যায়, সবাই জানুক দর্শন কি, লজিক কি, কত সহজ। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, আজকে আলোচ্য বিষয় আমরা এইখানেই আজকের আলোচ্য বিষয় শেষ করব। অবশ্যই তোমরা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে, বা কোথায় যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই সেখানে তোমরা এসএমএস করে জানিয়ে দিতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট জানাতে পারো। কোথায় এছাড়া যদি কোনো প্রবলেম হয় আমরা সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? চলো তাহলে এখানে রাখলাম, ভালো থেকো, সুস্থ থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।